এরপর আছে বাংলাদেশের আন্তর্জাতিক অর্থনৈতিক জোট এইগুলোর মধ্যে বেশ কিছু অর্থনৈতিক জোটের সৃষ্টি হয়েছে। সেই জোটগুলোর মধ্যে এখন কি কি জোট আছে আমরা একটু সেগুলো দেখি। এর মধ্যে আছে সিরডাপ। প্রথমে আছে সিরডাপের যদি অ্যাব্রিভিয়েশনটা একটু দেখি, সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক। তো প্যাসিফিক এটা হচ্ছে সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়ান প্যাসিফিক। অ্যাব্রিভিয়েশনটা গুরুত্বপূর্ণ। এবং সিডাপের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা সদর দপ্তর কিন্তু বাংলাদেশেই অবস্থিত। কোথায়? ঢাকা চামেলি হাউসে অবস্থিত। ঢাকা চামেলি হাউসে সিডাপের সদর দপ্তর অবস্থিত। প্রতিষ্ঠিত হয়েছে 1979 সালের 6 জুলাই। আর সিডাপের সদস্য রাষ্ট্র হচ্ছে 15টি দেশ, মনে রাখতে হবে। আর এটা হচ্ছে মূলত ফাও, ফুড এগ্রিকালচারাল অর্গানাইজেশনের একটি অঙ্গ সংগঠন। ফাও এর একটি অঙ্গ সংগঠন হচ্ছে সিডাপ। বাংলাদেশে কিন্তু খুব কম সংগঠন আছে যেগুলোর সদর দপ্তর আছে বাংলাদেশে অবস্থিত। একটা হচ্ছে সিডাপ আর একটা হচ্ছে বিমস্টেক। এই দুইটা সংগঠনের সদর দপ্তর বাংলাদেশে অবস্থিত। এরপর রয়েছে ওপিইসি, ওপেক বলে, যেটাকে বলেছে ওপেক। এর পূর্ণরূপ হচ্ছে অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রি। অর্থাৎ যে সকল দেশ হচ্ছে তেল উৎপাদন করে থাকে বা যেসব দেশে আসলে তেল আছে তাদের সমন্বয়ে গঠিত হয়েছে ওপেক, অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। গঠিত হয়েছিল 14 সেপ্টেম্বর 1960 সালে। এই দেশটা গঠনের উদ্যোক্তা ছিল ভেনেজুয়েলা এবং ওপেকের সদর দপ্তর অবস্থিত ভিয়েনা, অস্ট্রিয়াতে। মনে রাখতে হবে ভিয়েনা, অস্ট্রিয়াতে সদর দপ্তর অবস্থিত। বর্তমান সদস্য রাষ্ট্র হচ্ছে 13টি। কয়েকটা দেশের মধ্যে সৌদি আরব আছে, যেমন ভেনেজুয়েলাতে কিন্তু প্রচুর পরিমাণে তেল পাওয়া যায়। সো এই সকল দেশের সমন্বয় হচ্ছে মূলত এই যে ওপেক বা অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রি, এই যে সংগঠনটা এটা সৃষ্টি হয়েছে। সদর দপ্তর ভিয়েনা, অস্ট্রিয়াতে অবস্থিত। এরপরে যেটা আছে সেটা হচ্ছে জি8। এটা হচ্ছে যে গ্রুপ অফ 8 নামে পরিচিত। বিশ্বের উন্নত প্রযুক্তিতে এবং শিল্পে উন্নত 8টি জাতির সমন্বয়ে, শিল্পোন্নত 8টি জাতির সমন্বয়ে জি8 গঠিত হয়েছে। জি8 এর 8টি রাষ্ট্র হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রিটেন, জাপান, জার্মানি, ইতালি, ফ্রান্স এবং রাশিয়া। সর্বশেষ এই যে রাশিয়াটা আছে সর্বশেষ যুক্ত হয়েছে। তাদেরকে সদস্য পদ দেওয়া হয়েছে 2002 সালে। মানে সর্বশেষ সদস্য হচ্ছে রাশিয়া। 1997 সালে রাশিয়া যোগ দেয় এবং পূর্ণাঙ্গ সদস্য পদ পায় 26 জুন 2002 সালে। জি8 ভুক্ত একমাত্র এশীয় দেশ হচ্ছে জাপান। যারা হচ্ছে শিল্প উন্নত দেশগুলো আছে এই সংগঠনের একমাত্র এশিয়ার দেশ হচ্ছে কে? সে জাপান। মনে রাখতে হবে এই পয়েন্টটা। এরপর আছে কিছু আঞ্চলিক সংগঠন সম্পর্কে আমরা এখন একটু জানবো। তো আঞ্চলিক সংগঠনগুলোর মধ্যে প্রথমে আছে সার্ক, SAARC, সার্ক, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজনাল কোঅপারেশন, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজনাল কোঅপারেশন। এটা হচ্ছে সার্কের পূর্ণ রূপ। সার্ক প্রতিষ্ঠিত হয়েছিল 1985 সালের 8 ডিসেম্বর। সার্কের বর্তমান সদস্য রাষ্ট্র হচ্ছে 8টি: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, ভুটান এবং আফগানিস্তান। এই 8টা দেশ হচ্ছে সার্কের সদস্য। সার্কের স্বপ্নদ্রষ্টা বলা হয় জিয়াউর রহমানকে। আর সার্কের সর্বশেষ সদস্য রাষ্ট্র হচ্ছে আফগানিস্তান। সর্বশেষ যুক্ত হয়েছে আফগানিস্তান। দ্বিতীয় যে পয়েন্টটা রাখবে যে সার্কের সদর দপ্তরটা আসলে কোথায়। সার্কের সদর দপ্তর হচ্ছে কাঠমান্ডুতে অবস্থিত। নেপালের যে রাজধানী আছে কাঠমান্ডু, সেইখানে হচ্ছে সার্কের সদর দপ্তরটা অবস্থিত। সার্কের সম্মেলন অনুষ্ঠিত হয়নি কখনোই। প্রত্যেকটা দেশে সার্কের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, বাট একটা দেশে এখনো পর্যন্ত সম্মেলন অনুষ্ঠান হয়নি, সেটা হচ্ছে আফগানিস্তান। কারণ আফগানিস্তানে দীর্ঘদিন ধরে যুদ্ধ বিগ্রহ লেগেই ছিল, যার কারণে ওইখানে তো আসলে বাইরের দেশের যে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধান তারা তো আর ওইখানে যাবে না। তো সার্কের সদর দপ্তরের যে সম্মেলন এটা অনুষ্ঠিত হয়নি আছে আফগানিস্তানে। সার্কভুক্ত দেশের মধ্যে সামরিক বাহিনী নাই, দুইটা দেশের কোনো সামরিক বাহিনী নাই। দেশ দুইটার মধ্যে একটা হচ্ছে মালদ্বীপ আর একটা হচ্ছে ভুটান। আর একটা কথা বলে রাখি, ভুটান হচ্ছে 100% ধূমপান মুক্ত। অর্থাৎ এই দেশে কেউ ধূমপান করে না। অর্থাৎ এখানে কোনো ধরনের বায়ু দূষণের জন্য তামাক বা টোবাকো ইউজ করা হয় না। সো 100% ধূমপান মুক্ত দেশ হচ্ছে কি? ভুটান। সো ভুটান হচ্ছে 100% ধূমপান মুক্ত একটা দেশ হচ্ছে ভুটান।
এখন পরবর্তী যেটা আছে সার্কের পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র, মানে কয়টা ক্ষেত্রে একটা চুক্তি হয়েছে যে কয়টা ক্ষেত্রে আমরা একে অপরকে সহযোগিতা করব। তো এরকম ক্ষেত্র আছে হচ্ছে 13টি, মনে রাখেন যে 13টি ক্ষেত্রে তারা পারস্পরিক সহযোগিতা করে থাকে। সার্ক কৃষি তথ্য কেন্দ্র, অর্থাৎ সার্কের কৃষি বিষয়ক যে কেন্দ্র থাকে, তারপর আবহাওয়া বিষয়ক কেন্দ্র আছে, যেমন বিশ্ববিদ্যালয় আছে তেমন ভাবে। তো সার্কের কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্র অবস্থিত হচ্ছে বাংলাদেশে। এখানে হচ্ছে সার্কের কৃষিপত্র নিয়ে গবেষণা করা হয়। সার্কের আবহাওয়া গবেষণা কেন্দ্র, এটাও কিন্তু বাংলাদেশের ঢাকাতে অবস্থিত, অর্থাৎ সার্কের আবহাওয়া অফিস বলা হয়, এটা ঢাকাতে অবস্থিত। সার্ক বিশ্ববিদ্যালয় অবস্থিত নয়াদিল্লি, ভারতে। নয়াদিল্লি ভারতে হচ্ছে সার্কের যে বিশ্ববিদ্যালয়টা আছে সেটা অবস্থিত। এই কয়েকটা পয়েন্ট মনে রাখতে হবে, কারণ প্রথম কথা হচ্ছে কৃষি তত্ত্ব কেন্দ্র, এটা হচ্ছে বাংলাদেশে অবস্থিত। আবহাওয়া গবেষণা কেন্দ্র, এটা অবস্থিত হচ্ছে বাংলাদেশে। আর সেই সঙ্গে লাস্টে যেটা আছে সেটা হচ্ছে সার্ক বিশ্ববিদ্যালয়, এটা অবস্থিত নয়াদিল্লি, ভারতে। এরপর আছে আসিয়ান, আমাদের পার্শ্ববর্তী কিছু দেশ নিয়ে আছে আসিয়ান গঠিত হয়েছে। আসিয়ানের পূর্ণরূপ হচ্ছে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশগুলো আছে, দক্ষিণ পূর্ব, আমাদের সার্কটা হচ্ছে দক্ষিণ এশিয়ার, আর দক্ষিণ পূর্ব এশিয়ার সাউথ ইস্ট এশিয়া নেশন। আসিয়ান প্রতিষ্ঠিত হয়েছিল 1967 সালের 8 আগস্ট। আসিয়ানের বর্তমান সদস্য রাষ্ট্র হচ্ছে 10টি দেশ। কি কি আছে একটু দেখি। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইন, থাইল্যান্ড, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মায়ানমার এবং কম্বোডিয়া। বাট বর্তমানে মায়ানমারে হচ্ছে সামরিক শাসন থাকার কারণে মায়ানমারের সদস্যপদটাকে স্থগিত করে দেওয়া হয়েছে। যে মায়ানমারে যেহেতু সামরিক শাসন আছে, তাই বলছে যে তোমাদের সদস্যপদ আপাতত স্থগিত করা হলো, তোমাদের সাথে আমাদের কোনো কথা নাই। আসিয়ানের সর্বশেষ সদস্য হচ্ছে কম্বোডিয়া। আসিয়ানের সদর দপ্তরটা অবস্থিত হচ্ছে ইন্দোনেশিয়ার জাকার্তায়। এটা মনে রাখতে হবে, সদর দপ্তরটা খুব গুরুত্বপূর্ণ। আসিয়ানের সদর দপ্তর ইন্দোনেশিয়ার জাকার্তায় অবস্থিত। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আন্তর্জাতিক কিছু আছে, যে আর্থিক যে সংগঠন আছে সেটা পড়বো। তো বিশ্বের যে অর্থনীতি সেটা নিয়ন্ত্রণ করে থাকে মূলত হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক বা বিশ্ব ব্যাংক। বিশ্ব ব্যাংক অন্যান্য দেশকে ঋণ দিয়ে থাকে, তাদের বিভিন্ন আর্থিক দিকগুলা পর্যালোচনা করে থাকে। তো ওয়ার্ল্ড ব্যাংক এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1945 সালের 27 ডিসেম্বর। এটারও সদর দপ্তর, বলছে না টাকা পয়সার অস্ত্র আমেরিকা কখনো ছাড়ে না, ওয়ার্ল্ড ব্যাংকেরও সদর দপ্তর আছে ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। অঙ্গ সংগঠন আছে ওয়াশিংটন ডিসি, মানে ওয়ার্ল্ড ব্যাংকের অঙ্গ সংগঠন আছে 5টি। এটা মনে রাখতে হবে, কারণ প্রশ্ন এখান থেকে আসবে। নিচের কোনটি ওয়ার্ল্ড ব্যাংকের অঙ্গ সংগঠন নয়, বা নিচের কোনটি ওয়ার্ল্ড ব্যাংকের অঙ্গ সংগঠন। তা আমরা জাতিসংঘের অঙ্গ সংগঠন অনেকগুলা পড়ছি, আর এই অঙ্গ সংগঠন এর মধ্যে আমরা মিলাই ফেলি। সো এই জন্য কিন্তু এই প্রশ্নটা বেশি বেশি দেয়, এই জন্য এই প্রশ্নটা একেবারে কনসেপ্ট ক্লিয়ার করে রাখতে হবে। তো ওয়ার্ল্ড ব্যাংকের অঙ্গ সংগঠন আছে 5টি। IBRD, তারপর আছে IDA, IFC, ICSID, MIGA। এই 5টা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের অঙ্গ সংগঠন। ওয়ার্ল্ড ব্যাংকের সমন্বয়ে গঠিত অঙ্গ সংগঠন IBRD, IDA, IFC, MIGA, ICSID। এটি 5টি ভিন্ন সংস্থার সমন্বয়ে গঠিত। এখন আমরা এই সংগঠনগুলো সম্পর্কে একটু জানবো, দেখি কি কি আছে। সর্বপ্রথম যেটা আছে IBRD। IBRD এর যে অ্যাব্রিভিয়েশন সেটা হবে ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাব্রিভিয়েশন কিন্তু গুরুত্বপূর্ণ। প্রতিষ্ঠাকাল এত দরকার নাই, সবই একই কালেই প্রতিষ্ঠিত 1945 সালের 27 ডিসেম্বর। আর সদর দপ্তর হচ্ছে, প্রত্যেকটা সংগঠনের সদর দপ্তর আছে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। এরপর আছে বর্তমান সদস্য রাষ্ট্র আছে 189টি। এরপর দ্বিতীয় যেটা আছে IDA, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টস এজেন্সি। এটা প্রতিষ্ঠা করা হয়েছে 1960 সালের 24 সেপ্টেম্বর এবং এর সদস্য সংখ্যা হচ্ছে 174। এরপরে আছে কি দেখি IFC। এটার হচ্ছে পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল কর্পোরেশন। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল কর্পোরেশন, এটা প্রতিষ্ঠিত হয় 1956 সালের 20 জুলাই, সদস্য রাষ্ট্র 185টি। এরপর আছে MIGA, মাল্টিল্যাটেরাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি। এটা প্রতিষ্ঠিত হয়েছে 1988 সালে, সদস্য রাষ্ট্র 182টি। এরপর আছে ICSID, ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট ইনভেস্টমেন্ট ডিসপুটস। এটা প্রতিষ্ঠিত হয় 1966 সালে, সদস্য সংখ্যা 157টি
সবগুলা সংগঠনের সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। সো এইখানে আমাদের নামগুলা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ নামগুলা কেন পড়তে হবে, ওই যে জাতিসংঘের সদস্য যে অঙ্গ সংগঠন আর এই অঙ্গ সংগঠন দুইটা আমরা কি করে ফেলবো, মিক্স করে ফেলবো, সেজন্য মিক্স না হয়। ওকে, এরপরে যেটা আছে এশীয় উন্নয়ন ফান্ড বা এশীয় উন্নয়ন ব্যাংক বা এডিবি, যেটা আছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক নামে পরিচিত। এই এডিবি প্রতিষ্ঠিত হয়েছিল হচ্ছে 1966 সালে, আর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল 31টি, বাট বর্তমানে এর সদস্য সংখ্যা হচ্ছে 68টি। এই বর্তমান সদস্য সংখ্যাটা মনে রাখতে হবে। বাংলাদেশ এডিবি এর সদস্যপদ লাভ করে 1973 সালে। বাংলাদেশ এডিবি এর সদস্যপদ লাভ করছে 1973 সালে, এই পয়েন্টটাও মনে রাখতে হবে। এরপর আছে ন্যাটো। এখন আমরা কিছু আছে স্বরাষ্ট্র আছে কিছু সংগঠন সম্পর্কে জানবো। সর্বপ্রথম আছে ন্যাটো, যার পূর্ণরূপ হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এটা গঠিত হয়েছিল 1949 সালে। ন্যাটো বলতে আসলে আমেরিকা বা যুক্তরাষ্ট্র কেন্দ্রিক সংগঠন বলা হয়। আর যুক্তরাষ্ট্রের সৃষ্টি একটা সংগঠন, যা যুক্তরাষ্ট্র তাদের মিত্রদেরকে নিয়ে এই সংগঠনটা করছে। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয়েছিল 1949 সালের 4 এপ্রিল। প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল 12টি দেশ, বাট বর্তমানে কিন্তু এর সদস্য সংখ্যা হচ্ছে 31টি দেশ। সর্বশেষ সদস্য হয়েছে ফিনল্যান্ড, এবং খুব রিসেন্টলি ঘটনা, যার কারণে এটা পড়ে রাখতে হবে। ফিনল্যান্ড হচ্ছে সর্বশেষ সদস্য হয়েছে ন্যাটোর। রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ হওয়ার একটা মূল কারণ হচ্ছে এই ন্যাটো। ইউক্রেন চাই হচ্ছে ন্যাটোর সদস্য হতে, রাশিয়া বলে তুমি ন্যাটোর সদস্য হতে পারবা না, কারণ ইউক্রেন যদি ন্যাটোর সদস্য হয়ে যায় তাইলে কিন্তু একটা সমস্যা আছে। সমস্যাটা হলো ইউক্রেন যখন রাশিয়ার ন্যাটোর সদস্য হবে তখন তারা আমেরিকার কর্তৃত্বে চলে যাবে, আর আমেরিকার কর্তৃত্বে গেলে আমেরিকা রাশিয়ার জন্য হুমকি স্বরূপ, যার কারণে তারা বলছে যে তুমি রাশিয়া ইউক্রেনের সদস্য হতে পারবে, ন্যাটোর সদস্য হতে পারবা না। এরপর আছে অ্যাসোসিয়েট বা সহযোগী দেশ সদস্য দেশ। অ্যাসোসিয়েট বা সহযোগী সদস্য দেশ হচ্ছে রাশিয়া, ন্যাটোর সহযোগী সদস্য দেশ হচ্ছে রাশিয়া, বাট রাশিয়ার সাথে ওদের সমস্যা বেশি। ন্যাটোর সদর দপ্তরটা অবস্থিত বেলজিয়ামের ব্রাসেলসে, এখানে আছে সদর দপ্তর, এবং ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তরটাও বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত। তো ন্যাটো সম্পর্কে এটুকু অনেক ইনফরমেশন জানতে হবে। এরপরে যে সংগঠনটা আছে সেটা হচ্ছে ইন্টারপোল, অর্থাৎ পুলিশি সংগঠন। সারা পৃথিবীর যত পুলিশ বা আইনি বা বিভিন্ন অঙ্গ সংগঠন আছে তাদের নিয়ে যে সংগঠন সেটা হচ্ছে ইন্টারপোল। হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন। সো এটা গঠিত হয়েছিল 1923 সালে। এর বর্তমান সদস্য রাষ্ট্র হচ্ছে 194টি, এবং তারপর যেটা মনে রাখতে হবে সদর দপ্তর আছে প্যারিসের লিওতে অবস্থিত। প্যারিসের লিওতে হচ্ছে এর সদর দপ্তরটা অবস্থিত। বাংলাদেশ ইন্টারপোলের সদস্য হয়েছিল 1976 সালে। সো সদর দপ্তর কিন্তু খুব বেশি একটা ইম্পর্টেন্ট, ম্যাক্সিমাম তো সব প্যারিসে থাকে। এটা কিন্তু আর প্যারিসে না, এটা কোথায়, লিও প্যারিসের লিওতে, লিও ফ্রান্স, লিও হচ্ছে ফ্রান্সের একটা শহর, ওইখানে অবস্থিত। ওকে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে রেড ক্রস হচ্ছে বিশ্বের দুস্থ মানবতার সেবায় নিয়োজিত আন্তর্জাতিক সংস্থা। প্রতিষ্ঠিত হয়েছিল 9 ফেব্রুয়ারি 1863 সালে। প্রতিষ্ঠার এই যে সময়টা একটু মনে রাখবেন, 9 ফেব্রুয়ারি 1863 সালে। রেড ক্রসের প্রতিষ্ঠাতা হচ্ছে হেনরি ডুনাট, সুইজারল্যান্ড, তিনি এটি প্রতিষ্ঠা করেছে। রেড ক্রসের সদর দপ্তর হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ডে অবস্থিত। রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট দুইটার মোট এখন সদস্য রাষ্ট্র আছে 189টি। অ্যাকচুয়ালি রেড ক্রস জিনিসটা আসলে আছে মুসলমান ধর্মের সাথে যায় না, এই জন্য তারা বলছে যে আমরা ক্রস না, আমরা ক্রিসেন্ট ইউজ করব। তো এই রেড ক্রিসেন্টটা মূলত আছে মুসলিম দেশগুলোতে, মুসলিম অধ্যুষিত বা মুসলিম ধর্মাবলম্বী যে দেশগুলো আছে তাদের সাথে যায়, আর বাকি যে দেশগুলো আছে তারা আছে রেড ক্রস ব্যবহার করে। তো এইটার সদস্য রাষ্ট্র আছে বর্তমানে 189টি। এরপর যেটা আছে সেটা হচ্ছে যে প্রতি বছর রেড ক্রস দিবস পালন করা হয় হচ্ছে 8 মে কে, কারণ 8 মে ছিল এদের যে রেড ক্রসের যে প্রতিষ্ঠাতা ডোনাল্ডের জন্মদিন। রেড ক্রসের প্রতীক হচ্ছে লাল রঙের একটা ক্রস হচ্ছে রেড ক্রসের প্রতীক। মুসলিম বিশ্বে রেড ক্রসের পরিবর্তিত নাম হচ্ছে রেড ক্রিসেন্ট। মুসলিম বিশ্বে কিন্তু লাল রঙের যে ক্রস এটা ব্যবহার করে না, কারণ এটা ধর্মের সাথে তাদের সাংঘর্ষিকপূর্ণ। তারা রেড ক্রিসেন্ট প্রতীক হিসেবে ব্যবহার করে অর্ধচন্দ্রাকৃতির চাঁদ,
অর্থাৎ এইরকম আছে একটা চাঁদ ব্যবহার করে, অর্ধচন্দ্রাকৃতির একটা চাঁদ ব্যবহার করে। রেড ক্রস শান্তিতে নোবেল পুরস্কার পাচ্ছেন কয়েকবার। সর্বপ্রথম পাইছিল 1917 সালে, 1944 সালে একবার পাইছে, 1963 সালে আরো একবার পাইছে। মোট 3বার, এখনো পর্যন্ত 3বার নোবেল শান্তি পুরস্কার পাইছেন হচ্ছে রেড ক্রস বা রেড ক্রিসেন্ট। এরপর আমরা হচ্ছে বিশ্বের বিভিন্ন যে শাস্ত্রগুলো আছে বা বই পুস্তকগুলো আছে তার জনককে, বা বিভিন্ন যে পাঠ্যপুস্তক আছে তার জনককে, সেগুলো আমরা এখন একটু পড়বো। সর্বপ্রথম হচ্ছে অর্থনীতির জনক বলা হয় অ্যাডাম স্মিথকে। অ্যাডাম স্মিথ হচ্ছেন অর্থনীতির জনক। আধুনিক অর্থনীতির জনক ঠিক আছে, আধুনিক অর্থনীতির জনক হচ্ছেন পল স্যামুয়েলসন। তারপর আছে সনেট, অর্থাৎ ওই যে 14 লাইনের যে লেখাগুলো, সেই সনেটের উপর জনক বলা হয় পেট্রাককে। পেট্রাক হচ্ছে সনেটের প্রবর্তক। আমাদের বাংলার চতুর্দশপদী বা সনেটের প্রবর্তক হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। বাট সনেট মানে তো শুধুমাত্র আছে বাংলাদেশের না, এই সনেট আছে ইংলিশে আছে বা ফার্সি, অনেক পৃথিবীর যত ভাষা আছে সবারই তো সনেট আছে। তো এই যে সনেট, এই সনেটের মূলত জনক হচ্ছে পেট্রাক। ভূগোলের জনক বলা হয় এরাস্থোস্তিনিস। জ্যামিতির জনক বলা হয় ইউক্লিডকে। এরপরে রয়েছে বিজ্ঞানের জনক বলা হয় থেলিসকে। এই জনকগুলো ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে পরীক্ষার সময় দিতে পারে, যে বলবে যে জ্যামিতির জনক কে, ইউক্লিড, মনে রাখতে হবে এটা, ইউক্লিড হচ্ছে জ্যামিতির জনক। এরপর আছে ইংরেজি কবিতার জনক বলা হয় জিওফ্রে চসারকে। আর আছে আধুনিক গণতন্ত্রের জনক হচ্ছে জন লক। জীবাণুবিদ্যা, এটা মনে রাখতে হবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জীবাণুবিদ্যাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ অণুজীব, অল কাইন্ডস অফ অণুজীবের জনক বলা হয় লুই পাস্তুরকে। এরপর আছে প্রাণীবিদ্যার জনক বলা হয় অ্যারিস্টটলকে। দর্শন শাস্ত্রের বা দর্শনের জনক বলা হয় সক্রেটিসকে। আধুনিক বাংলা নাটকের জনক হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। সো জনকগুলা কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু এটা আসছে, নার্সিং অ্যাডমিশন টেস্টে কিন্তু এটা আসছে, এটা মনে রাখতে হবে। ওকে, এরপরে দেখি কি আছে। ইতিহাসের জনক বলা হয় হেরোদোটাসকে, বলা হয় ইতিহাসের জনক। সমাজ বিজ্ঞানের জনক বলা হয় অগাস্ট কোটকে। অগাস্ট কোট হচ্ছে সমাজ বিজ্ঞানের জনক। রাষ্ট্রবিজ্ঞানের জনক হচ্ছে অ্যারিস্টটল, মনে রাখতে হবে এটা। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক হচ্ছে ম্যাকিয়াভেলি। এবং লাস্টে হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের জনক হচ্ছেন অ্যারিস্টটল। এবং সেই সঙ্গে মনে রাখেন অ্যারিস্টটল কিন্তু আরো বেশ কিছু জিনিসের জনক, যেমন হচ্ছে জুওলজি বা প্রাণী বিজ্ঞান। এই প্রাণী বিজ্ঞানের জনকও কিন্তু বলা হয় অ্যারিস্টটলকে। সো এই পয়েন্টটাও মনে রাখেন, রাষ্ট্রবিজ্ঞানের জনক যেমন অ্যারিস্টটল, প্রাণী বিজ্ঞানের জনকও কিন্তু অ্যারিস্টটল যে আসলে কত বড় একটা মেধাবী মানুষ ছিলেন চিন্তাও করা যাবে না। রাষ্ট্রবিজ্ঞান এটা তো সায়েন্সের সাবজেক্ট না, এটা কিসের সাবজেক্ট, এটা আর্টস কমার্সের সাবজেক্ট। ভালো কথা ভাই, আমরা যে মানুষরা আছি আমরা কি করি, আমরা একজন আছে আর্টস কমার্সে পড়তেই আমাদের জীবন চলে যায়। সেখানে অ্যারিস্টটল প্রাণী বিজ্ঞান অর্থাৎ জুওলজি, এটা কিন্তু সায়েন্সের সাবজেক্ট। আবার রাষ্ট্রবিজ্ঞান এটা কিসের সাবজেক্ট, এটা কিন্তু আর্টসের সাবজেক্ট। সো সে কিন্তু দুইটা ডিপার্টমেন্টে সমান পারদর্শী ছিল, মানে কত মেধাবী একটু চিন্তা করে দেখেন। এখন আমরা কিছু প্রশ্ন অ্যানালাইসিস করব বা প্রশ্নগুলো আসলে সলভ করব। দেখি কি আছে। প্রথম প্রশ্নটা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস এর এজেন্ডা মানে কয়টি লক্ষ্য নির্ধারণ করা হয়েছে? 15টি, 17টি, 21টি, 27টি। তো আমরা কিন্তু সুন্দর করে পড়ে আসছি বা এতক্ষণ ধরে বলছি যে সাস্টেইনেবল গোলস, এটা ডেভেলপমেন্টের লক্ষ্যমাত্রা হচ্ছে 17টি। জাতিসংঘের স্থায়ী সদস্য কি কি আছে একটু দেখেন, যে এখানে কি কি আছে একটু দেখি। কয়টা? 5টা দেশ আছে। জাতিসংঘের স্থায়ী সদস্য হচ্ছে 5টি দেশ। কোন কোন দেশ একটু ভালো করে দেখেন। বলছিলাম যে এখানে কি আছে, জাপান তো বাংলাদেশ জাতিসংঘের স্থায়ী সদস্য না। জাতিসংঘের এখনো পর্যন্ত যে অস্থায়ী সদস্য আছে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য, সব থেকে বেশিবার নির্বাচিত হয়েছে জাপান, বাট তারা কিন্তু স্থায়ী সদস্য না। জার্মানি না। সো এটা তো বাদ, যেহেতু একটাই নেই তার মানে এটা বাদ। এরপরে কি আছে একটু দেখি। ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং চীন। বা এই যে 5টা দেশ আছে, এই 5টা দেশ হচ্ছে জাতিসংঘের স্থায়ী সদস্য। তাই সঠিক উত্তরটা হবে হচ্ছে খ। যেহেতু উত্তর পেয়ে গেছি, আমার পরে গ আর ঘটা আর দেখার কোনো দরকার নাই, খ হবে সঠিক উত্তর। এরপরে প্রশ্নে চলে যায় যে জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠিত হয়?
1949 সালে, 1941, 45, 48, 49। সঠিক উত্তর হবে 1945 সালের 24 অক্টোবর জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। তাই 24 অক্টোবর হচ্ছে জাতিসংঘ দিবস, সেই হিসেবে 1945 সালকে ধরা হয় জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সময়। জাতিসংঘ দিবস হিসেবে পালন করা হয় 24 অক্টোবর, এটা মনে রাখতে হবে। 24 অক্টোবর হচ্ছে জাতিসংঘ দিবস। পরের প্রশ্নে চলে যায়, জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের? জাতিসংঘের বর্তমান যে মহাসচিব আছে, ইনি হচ্ছেন নবম মহাসচিব, নাম হচ্ছে অ্যান্টোনিও গুতেরেস। তিনি হচ্ছে পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী। তাহলে কোন দেশের অধিবাসী? পর্তুগালের অধিবাসী। লাস্টে 6 নম্বর যে প্রশ্নটা আছে, একটু দেখে কি আছে। জাতিসংঘের আন্তর্জাতিক যে আদালতটা আছে, এটা কোথায় অবস্থিত? আন্তর্জাতিক আদালত এটা অবস্থিত আছে দা হেগ শহরে। এই সদর দপ্তরটা আমরা পড়ছি, হেগ শহরে আছে আন্তর্জাতিক আদালত অবস্থিত। তো এটাই হচ্ছে আমরা যে পড়াগুলো শেষ করলাম, বা জাতিসংঘ সম্পর্কে বা বিভিন্ন আঞ্চলিক সংগঠন সম্পর্কে যে পড়াগুলো আমরা শেষ করলাম, তার সম্পর্কে আমরা কিছু প্র্যাকটিস করলাম, এবং এখানে যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা সলভ করলাম। কিভাবে আপনি ভুল করবেন সেটাও কিন্তু আমরা এখানে জানতে পারলাম। সো ইনশাল্লাহ এখান থেকে যদি আপনি সুন্দরভাবে শেষ করলে 2 মার্ক কিন্তু কমন পাবেন। তো সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি মেডিবির পক্ষ থেকে। আসসালামু আলাইকুম।